কাজ হয়েছে। বলছি আজকে আমরা দেখলাম রাজীব কুমার একটা বিবৃতি দিলেন যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হবে, তার সমস্ত ব্যবস্থা কি বলবেন? বোঝানোর কাজ চলছে। প্রথম দিন ওর সঙ্গে জুনেইদ খান বলে একজন ছিল, ওর মোবাইল ফোনও নিয়ে যায়নি, টাওয়ার লোকেশন ট্র্যাক হয়ে যেতে পারে। জুনেইদ খানের মোবাইলে যেদিন ঘটনা ঘটে সেদিন সন্ধেবেলা ভাইপোর পিয়ে জানিয়ে দেয় যে তুমি সরে যাও, বিপদ আছে। এবারে চারিদিক থেকে প্রেশার এবং সরকারি এজেন্সিগুলোর তৎপরতা বা সব মিলিয়ে সামনে লোকসভা নির্বাচন, জনমতে একটা বিরাট প্রভাব পড়ছে বা পড়তে পারে, এই আশঙ্কা করে এই রাজ্যের সোল মালিক, প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মমতা ব্যানার্জি, তিনি পুলিশের মাধ্যমে ওকে স্যারেন্ডার করার জন্য বলেছেন। এবং এই কাজটা এডিজি সিআইডিকে ডিজিপি দায়িত্ব দিয়েছেন রাজশেখরনকে। ইতিমধ্যে ওখানে জবি থমাস এবং নাজার থানা তারা ওকে সকালবেলা ফিলার পাঠিয়েছে স্যারেন্ডার করার জন্য। ইনিশিয়ালি শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতেও রাজি আছি, সারেন্ডার করব না। এটা আমি দুপুরবেলাই জানি। তো ওদের মধ্যে আমাদের প্রচুর লোকজন আছে। রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন। ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন। রাজীব কুমার যেদিন ডিজিপি হন তার পরের দিন যেদিন পিসির বাড়িতে গেছিলেন প্রথমবার, প্রথমে পিসি, ভাইপো এবং রাজীব কুমার ছিলেন। তারপরে পিসি উঠে যাওয়ার পরে ভাইপোকে 1 ঘন্টা নিয়ে তিনি বুঝিয়েছেন যে এই সময় মিলেমিশে চলতে হবে, এক হয়ে চলতে হবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না। অতএব এইসব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়োগ করা হয়েছে। তিনি এই সমস্ত ঘটকগিরি, এমিসারি, মধ্যস্থতার কাজ করছেন। অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব আছে, যুবশ্রীর কোনো অস্তিত্ব আছে। মমতা ব্যানার্জি ঢাকঢোল পিটিয়ে কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন, তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম। 1 লক্ষ লোকের নাম রেজিস্টার হয়েছিল, বললো পরপর চাকরি পাবে, ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো, এরা 1500 টাকা ভাতা পাবে। যুবশ্রীর ছেলেরা কি 1500 টাকা ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংক কি চালু আছে? আপনারা খবর রাখেন না। শ্মশান বা কবরস্থানে গেলে যে 2000 টাকার সমবাতি সেটাও বন্ধ করেছে সরকার। অসংগঠিত শ্রমিকদের যে ইপিএফ ভারত সরকার 25 টাকা দিত, 20 টাকা শ্রমিককে দিতে হতো। সেই বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যানবালা, ঠালাবালা, মৎস্যজীবী, এদের যে 20 টাকা রাজ্য সরকার প্রথম 4 মাস দিয়ে 21 সালে ভোটের সময়, তারপর থেকে দেয় না, বন্ধ। পশ্চিমবঙ্গে এই স্কিম বন্ধ আছে। অতএব ভোট যত এগোবে তত এইসব শ্রীর বেরোবে। আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরিশ্রী চালু করুন। শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে শুনে তো বলবো না। সিআরপিএফ এর পক্ষ থেকে প্রেস রিলিজ যদি হয়, সোশ্যাল মিডিয়াতে যদি দেয় বা প্রেস ব্রিফিং করে বা অর্ডারের কপি দেখা যায় তাহলে বলা যাবে। কিন্তু সাধারণভাবে বলা যেতে পারে যে সেদিনকে ইডি সিআরপিএফ এর জওয়ানরা নিজেদেরকে মৃত্যুর মুখে ফেলেও এত সংযম সংযত দেখিয়েছেন, যার ফলে মমতা ব্যানার্জি মুসলমান লাশ পাননি। মমতা ব্যানার্জির এখন মুসলমান লাশ দরকার। কারণ নৌশদ সিদ্দিকীর মিটিংয়ে ভিড়, কাল ব্রিগেডে যারা ছিলেন তার গরিষ্ঠ সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়। বালিগঞ্জের ভোটে কিভাবে মুসলিম ভোট হাতছাড়া হয়েছে, 2টো ওয়ার্ড 2টো কাউন্সিলর রিগিং না করলে জিততেই পারত না। সাগরদিঘি দেখেছেন। তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির এখন শীতলকুচির মতো লাশ দরকার, মুসলিম লাশ, যেটা দিয়ে তিনি ভেঙে যাওয়া বা ভাঙতে যাওয়া ভাঙার মুখে মুসলিম ভোটকে তিনি রিকনস্ট্রাক্ট করতে পারেন, ফিরিয়ে আনতে পারেন। আচ্ছা, বলছি যোগ্যশ্রী বলে একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন এবং সেখানে ইন্টার্নশিপ যোগ্যশ্রী বলে একটা কথা বললেন যে যোগ্য থাকলে বা সতেজ থাকলে 60 বছর হতে পারে। এবং সব নাটকবাজি, ড্রামা, এইসব ড্রামা
পিসি ভাইপো দুজনে একে অপরের অপোজিশন বাইরে করব, এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে। আমি সম্পূর্ণ সুস্থ, আমি অসুস্থ নই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে বলেছে উনি অসুস্থ? উনিই তো বলছেন অসুস্থ। উনি বালু মল্লিকের সঙ্গে কথা বলতে আর কালীঘাটের কাকুকে বাঁচাতে গেছিলেন। কালীঘাটের পিসি গেছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে না পায়। 4 ঘন্টা ছিলেন, 1:45 থেকে 6:45 না 5-6 ঘন্টা ছিলেন SSKM-এ। আমরা অভিযোগ করে দিয়েছি, উনিই তো বেরিয়ে বলেছেন আমি অসুস্থ বলে এখানে এসেছি। তা অসুস্থ তো কেউ বলেনি, আর অসুস্থ হওয়ার কোনো দরকারও তো নেই। সুস্থ থাকুন, আরও চুরি করুন। মমতা, আর লাস্ট প্রশ্ন দাদা, চালু করে পশ্চিমবাংলার লোককে বলুন চুরিশ্রী পদক আমরা কাকে দেব 2024-এ। আমার স্থির বিশ্বাস মমতা ব্যানার্জি চুরিশ্রী পদকটা পাবে। দাদা, ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল